এই পাঁচটা হলো বাংলা ইউটিউবের ইতিহাসে ঘটে যাওয়া এবং সবচেয়ে বেশি চর্চায় আসা কন্ট্রোভার্সিগুলোর মধ্যে অন্যতম। আর এর মধ্যে এমন কন্ট্রোভার্সিও হয়েছে যেখানে একজন ক্রিয়েটরকে মিথ্যে অপবাদে এক রাত জেল খাটতে হয়েছে, কিংবা একটা কন্ট্রোভার্সির পর থেকে একজন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেতার রেপুটেশনও ধুলোয় মিশে গেছে। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমি কথা বলছি দ্য বঙ্গাই ভার্সেস অঙ্কুশ হাজরার কন্ট্রোভার্সি নিয়ে। এই সব কিছু শুরু হয় 2019 সালে 14 জুনে অরিত্রস জ্ঞান ইউটিউব চ্যানেলের একটা ইন্টারভিউ থেকে, যেখানে সেই এপিসোডে অরিত্র তার আড্ডা উইথ অরিত্র 10th এপিসোডে একটা অঙ্কুশ হাজরার সাথে ইন্টারভিউ নিচ্ছিল। বেসিক্যালি সেই ইন্টারভিউটা অঙ্কুশের সেই সময়ের নতুন ছবি বিবাহ অভিযানের একটা প্রমোশন ছিল। সেখানে অঙ্কুশ নিজের লাইফ, তার কেরিয়ার, তার স্ট্রাগল, তার সাকসেস এই সব কিছু নিয়ে ডিসকাস করছিল। বাট সমস্যা তখন থেকে শুরু হয় যখন সে ইন্টারভিউতে ফার্স্টে মার্ভেল এবং ডিসি ফিল্মস এর ব্যাপারে এগুলো বলে। ফরগেট অ্যাবাউট এভরিথিং, আমাকে তুই এক লাইনে বল অ্যাভেঞ্জার্স এর গল্প কি, এক লাইনে বল। একটা ভিলেন, একটা মাল্টি স্টারকাস্ট হিরো একটা ভিলেনকে মারতে চায়। বুম্বাদার কটা ছবি ওরকম আছে? 40টা 50টা ছবি। হ্যাভ ইউ সিন অ্যাকোয়াম্যান? অ্যাকোয়াম্যানের গল্পটা কি? অ্যাকোয়াম্যানের গল্পটা ওই মহিলাটার জায়গায় রাখিকে দাঁড় করিয়ে দাও, হিরোর জায়গায় অমিতাভ বচ্চন, শশী কাপুর। আমি তো অ্যাভেঞ্জার্সের গল্প যদি আমি বলি যে আজকে 100টা বুম্বাদার ছবি, 100টা দেবের ছবি বা শাহরুখ খানের। সাউথের সিনেমা নিয়েও সে কিছুটা এরকম বলে। আল্লু অর্জুনের আমি 120টা ফিল্ম, মানে অলমোস্ট 30-40 ফিল্ম আমি এমন বলে দেবো যেটা 8 ঘন্টা বসে তুই দেখতে পারবি না। 8 ঘন্টা বসে ওরে বাবারে বলে পাল্টে দিবি। এবং শেষে তার বলিউড অফার নিয়ে এই সব বলে। রিসেন্টলি আই গট আ বলিউড অফার, ঠিক আছে? একটা বিশাল বড় সুপারস্টারের বেস্ট ফ্রেন্ডের রোল। হি ইজ দ্য ওয়ান অফ দ্য বিগেস্ট সুপারস্টার ইন আওয়ার কান্ট্রি, বলিউড। দে আর রিমেকিং আ 1994 ব্লকবাস্টার ইংলিশ ফিল্ম, ফ্রেম টু ফ্রেম রিমেক। দে কল্ড মি আপ ইন দ্য ফোন এন্ড দে সেড that was the frame to frame remake of that film. So are you interested in doing that? The film is a very interesting role that I will do. অনেক রিকোয়েস্ট করেছে, বারবার রিকোয়েস্ট করেছে। That star has forced them to to convince me कि ওকে একবার কনভিন্স করো। I have seen his profile, আমার ভালো লেগেছে, সো প্লিজ একটু বল। বাট তাও আমি করি না, আমি এভাবে শুরু করতে চাই না। বলিউডের মতো ইন্ডাস্ট্রিতে ওয়ান অফ দ্য বিগেস্ট সুপারস্টার ইজ ডুইং আ হলিউড ফ্রেম টু ফ্রেম রিমেক। আমায় বলেছে ওরা, আরে তোমরা কি চেঞ্জেস করছো আমায় জানো, তাহলে আমি যদি রোলটার মধ্যে কিছু চেঞ্জেস পাই আমি দেখছি। নো স্যার, উই আর ডুইং ইট ফ্রেম টু ফ্রেম। আমি না করে দিই। আর এই ভিডিওটা দেখার পর দ্য বঙ্গাই তার ফেসবুক পেজে এই পয়েন্টগুলোকে নিয়ে একটা ফানি ভিডিওস বানায়। বাট সমস্যা শুরু তখন হয় যখন অঙ্কুশ এই ভিডিওটার এগেনস্টে দ্য বঙ্গাইকে টুইট করে রিপ্লাই দেয়, যেখানে সে দ্য বঙ্গাইয়ের কাজকে ছোট করে এবং তার মায়ের শিক্ষা নিয়েও এটা বলে। উনি লিখেছেন, আমি বর্ধমানের মাল দাদা, আপনার থেকেও বড় 20 মাল, কিন্তু সফলতার জন্য অভিনয়ের পথটাই বাঁচলাম, কারণ মানুষকে ছোট করে রোজগারের পথটা মায়ের শিক্ষায় ছিল না। আর তারপর আবার সেটার রিপ্লাইয়ে বঙ্গাই তার ফেসবুক পেজে এটা রিপ্লাই দেয়, যেখানে অঙ্কুশের ফিল্মের কেরিয়ারের বেশিরভাগ ছবি রিমেক করা, কিংবা সেই ইন্টারভিউতে কারোর নামে ভুলভাল তথ্য দেওয়া, কিংবা নিজেই ভুলভাল ইংলিশ বলে সে। আবার সেগুলো নিয়ে কেউ একটু মজা করলে তাকে তার ইনকাম, তার কাজ আর শিক্ষা নিয়েও ছোট করে। এভাবেই চলতে চলতে ফ্যান্সরা দুদিকে ডিভাইড হতে শুরু করে, যেখানে কেউ দ্য বঙ্গাইকে আর কেউ অঙ্কুশকে সাপোর্ট করে। এরপর বেশ কয়েকটা টুইট চালাচালির পর ফাইনালি অঙ্কুশ একটা অ্যাপ্রিশিয়েটিং টুইট করে দ্য বঙ্গাইকে নিয়ে। আর সেটা রিপ্লাইতে দ্য বঙ্গাইও অঙ্কুশকে বেশ ভালো ভালো কথা বলে এবং তার মতে এখানেই সেই কন্ট্রোভার্সি শেষ হয়ে যাওয়ার কথা ছিল। বাট তেমনটা হলো না, কারণ সবকিছু মিটমাট হয়ে যাওয়ার পরেও অঙ্কুশ আবারও কোন একটা টিভি চ্যানেলকে তার একটা অডিও ইন্টারভিউ দেয় এবং সেখানেও আবারও সে বঙ্গাইকে নিয়ে ম্যানিপুলেটিং মন্তব্য করা শুরু করে এবং সেখানেও সে তার পেট চালানো, শিক্ষা এসব নিয়ে আবারও কথা বলা শুরু করে। ইভেন প্রশাসনিক ধমকিও দেওয়া হয় সেখানে। আর সেটার পর থেকেই মানুষ বঙ্গাইয়ের জন্য স্ট্যান্ড নেওয়া শুরু করে এবং অঙ্কুশ হাজরাকে সেটার জন্য অনেক ব্যাকল্যাশ পেতে হয়। এবং সেই ঘটনার পর থেকে আজ 5 বছর পরেও অঙ্কুশ আর কোনো ইউটিউব চ্যানেলে তার ফিল্মের প্রমোশনের জন্য কোনো ইন্টারভিউ দেয় না এবং আজও তাকে সেই কন্ট্রোভার্সির জন্য অনেক তকমা এবং অনেক ভুলভাল মন্তব্য শুনতে হয়। আর এই কন্ট্রোভার্সির জেরেই কি তার অ্যাক্টিং ক্যারিয়ারেও এর কোনো এফেক্ট পড়েছে? এ বিষয়ে তোমার কি মতামত সেটা কমেন্ট বক্সে জানাও। এই কন্ট্রোভার্সি নিয়ে সেই সময় বাংলা ইউটিউবে যেন এই কন্ট্রোভার্সির ঝড় উঠেছিল, যেখানে ছোট থেকে বড় সবাই সেই সময় এই টপিক নিয়ে অনেক ভিডিওস বানিয়েছে এবং সেখান থেকে বেশ কিছু টাকাও কামিয়ে নিয়ে। আর এরপরের যে কন্ট্রোভার্সিটা হয় সেখানে এক ক্রিয়েটরকে চুরির অপবাদে এক রাত জেল খাটতে হয়। হ্যাঁ, যদি বুঝে গিয়ে থাকো তাহলে ঠিকই ধরেছো, আমি কথা বলছি কেশব দে আর সাগর দেবনাথের কন্ট্রোভার্সি নিয়ে। নিব্বা নিব্বিদের অরিজিৎ সিং নামে পরিচিত এই কেশব দের কেরিয়ার গড়ে ওঠে কোনো ফেমাস গানের রিমিক্স বানিয়ে, নইলে কোনো ক্রিয়েটরের বলা কোনো ফেমাস লাইন নিয়ে, যার কারণে সে কয়েকদিনের মধ্যেই বেশ জনপ্রিয়তাও পায়, যার ফলে সে রাজ্যের বিভিন্ন জেলায় তার শোজও করতে থাকে। বাট প্রবলেম শুরু তখন হয় যখন সে তার শোতে গিয়ে অন্যের গানের লিরিক্স তার নিজের বলে দাবি করে এবং লাইভ চলাকালীন এসব করে। আর
আর এই সব কিছু নিয়েই ফেসবুকে সাগর দেবনাথ নামে একজন রোস্টার তাকে নিয়ে একটা রোস্ট ভিডিও বানায়। আর সেই ভিডিওতে আমি যেই পয়েন্টগুলো বললাম সেই সমস্ত পয়েন্টসেই তাকে ক্রিটিসাইজ করে। এন্ড সেই ভিডিওটা রাতারাতি বেশ ভাইরাল হয় ফেসবুকে, যার পর থেকে কেশব দেকে নিয়ে আরো বেশ কিছু ক্রিয়েটার তাকে এই বিষয়গুলোতে পয়েন্ট আউট করে ভিডিওস বানায়। এন্ড কেশব দে এগুলোতে বেশ অফেন্ড হয়ে গিয়ে যে সব স্টার্ট করেছে তাকেই কোনোভাবে ফাঁসিয়ে লোকের চোখে ভালো হওয়ার চেষ্টা করে। এন্ড সেই মতো একটা মাস্টার প্ল্যানও বানায় সে। এন্ড সে তার সেই প্ল্যান অনুযায়ী সেই ক্রিয়েটারটাকে আগে তার টিম কেডি থেকে ফোন করে তাকে ধমকি দেওয়ায়, এবং সেটাতেও কাজ না হলে তাকে ফলো করে একটা পাব থেকে বেরোনোর সময় দল বল নিয়ে তার উপর চড়াও হয়। টিম কেডির প্রায় 20 জন লোক, যারা কিনা কেডি টিমের মেম্বার বা সো কল ফ্যান্স বলে দাবি করছিল সেই সময়, তারা যখন সেই ক্রিয়েটারটাকে রোস্ট ভিডিও বানানোর জন্য মারধর করতে শুরু করে তখন দাদাও সেখানে এন্ট্রি নেয় এবং তার গলার শিকল চেনটাকে খুলে টুক করে সাগরের পকেটে ঢুকিয়ে দেয় এবং সঙ্গে সঙ্গে তাকে চোর বলা শুরু করে। এবং এর মধ্যে থেকে কেডির বাবাও সেখানে চলে আসে এবং তিনি এসেও সেই একা থাকা ছেলেটার ওপর চড়াও হন এবং তার জীবন শেষ করে দেওয়ার ধমকি দেয়। ওদের টিম থেকে আমাকে ফোন করা হয়েছিল। যখন ফোনটা আসলো আমার কাছে ভিডিওটা করার পর বলছে, হ্যালো সাগর দেবনাথ। আমি বললাম হ্যাঁ। বলছি টিম কেডি থেকে বলছি, দাদাকে নিয়ে রোস্ট করেছিস, দাদার টিম নাম জানিস না, দাদার টিমের নাম? আমি বললাম আমার তো জানা নেই। তো ওরা বলছে ভিডিওটা ডিলিট করে। আমি ভিডিওটা ডিলিট করিনি। যাওয়ার পরে 5 থেকে 6 সেকেন্ড রীতিমতো আমার গায়ে হাত দেওয়া শুরু করল। বলছে বল কেন রোস্ট করলি, তুই চিনিস? আমার সাথে সাথে কেশবদা আবার আসলো গাড়ি করে। তো সিসিটিভি ফুটেজ আছে আমার কাছে, দেখতে পারবে। গাড়ির থেকে চেনটা খুলে হাতে নিল। প্রথমবার আমার পকেটে ঢুকিয়েছে, সেটা ক্লিয়ারলি আসেনি। 2বার ঢুকিয়েছে চেনটা। সেকেন্ড টাইম আবার কিছুটা আগে নিয়ে গেল, আবার কেশবদা গাড়ি থেকে চেন খুললো, নেমে আমার পকেটে ঢুকিয়েছে, স্পষ্ট বোঝা যাচ্ছে। সব প্ল্যান মাফিক চলছিল টিম কেডির, এবং এই মিথ্যে চেন চুরির অপবাদে সেই ক্রিয়েটারটাকে এক রাত জেলেও ভরে দেওয়া হয়। বাট টিম কেডি এটা ভুলে গেছিল যে যেখানে সাগর দেবনাথের পকেটে চেন ঢুকিয়ে দেওয়া হচ্ছিল সেখানে একটা সিসিটিভিও ছিল। আর সেই সিসিটিভির ফুটেজে সব স্পষ্ট দেখা যায় যে কিভাবে 10-20 জন ছেলে মিলিয়ে একটা ছেলের ওপর চড়াও হয় এবং তাকে মারধর করে, এবং এর পরেও তাদের মন না ভরলে তাকে মিথ্যে চেন চুরির অপবাদে জেলও খাটায়। আর এই ফুটেজটা পাবলিকের সামনে আসতেই কেশবদের যেটুকু রেপুটেশন বাকি ছিল সেটুকুও ধুলোয় মিশে যায়। আর এরপর থেকে তাকে হেড কমেন্ট করা থেকে শুরু করে তাকে বয়কট করা শুরু হয়, এবং সারপ্রাইজিংলি এই ঘটনার কয়েকদিনের মধ্যেই তার বাড়িতে অগ্নিকাণ্ড হয় এবং পুরো বাড়িটাই অগ্নিদগ্ধ হয়ে ছাই হয়ে যায়। হয়তো এটাকেই কার্মা বলে। আপনি কি বলেন? আর এটার পর যে কন্ট্রোভার্সিটা হয় সেটার জন্য ক্রিয়েটারের এগেইনস্টে এফআইআর করা হয়। হ্যাঁ, আর সেই কন্ট্রোভার্সিটা বড় আকার ধারণ করার 1 বছর আগেও এই কন্ট্রোভার্সিটা হয়েছিল। তখন সেটা দুজনেই কথা বলে মিটিয়ে নিলেও এবার একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে। আর তোমার এফআইআর এর কপি আমার হাতে। আমি তোমার বিরুদ্ধে জিডি করিনি, আমি তোমার বিরুদ্ধে এফআইআর করেছি। তুমি কি করলে, একটা ভিডিও বানালে যেখানে তুমি বলছো যে আমি লোককে পুরনো জিনিস দিচ্ছি। হ্যাঁ, ঠিকই ধরেছো। আমি কথা বলছি প্রীতম জেফার ভার্সেস অ্যামেজিং রি এর কন্ট্রোভার্সি নিয়ে। কারণ সেই সময় বাংলা ইউটিউবে কোন এক ইউটিউবারে তাদের গোটা চ্যানেল জুড়ে একটাই টপিক ছিল, দ্যাট ওয়াজ বিয়ে। কখনো গানের শুটের জন্য বিয়ে, কখনো জাস্ট ফ্রেন্ডের সাথে হানিমুন, বা কখনো সত্যিকারের বিয়ে, কিংবা তার কয়েকদিন পর আবার বিয়ে। আর এর সাথে তার সব ভিডিওতে তার ইউনিক বিজনেসের প্রমোশন, যেখানে কেউ শাড়ি বা কেউ জুয়েলারি রেন্ট নিতে পারবে। তো স্বাভাবিকভাবেই সেই ইউনিক কন্টেন্ট আর সেই ইউনিক বিজনেসের কথা প্রথমবার শুনে তাদের নিয়ে অতীতে অনেক ক্রিয়েটারই ভিডিও বানিয়ে তাদের ক্রিটিসাইজ করেছে। বাট সমস্যা শুরু তখন হয় যখন তাদের এই সমস্ত কর্মকাণ্ডের ওপর বেশ কয়েকটা ভিডিও বানায় অ্যামিউজিং রি। সে প্রীতম জেফারের এই সমস্ত কর্মকাণ্ড তার সেই ভিডিওতে তুলে ধরে এবং সেই ভিডিওগুলো বেশ ভাইরালও হয়, যার ফলে প্রীতম জেফারের অনেকদিন ধরে প্ল্যান করা সেই কন্টেন্ট আর বিজনেসের ওপর এটার এফেক্ট পড়া শুরু হয়। এবং সেই কারণেই জেফার 1 বছর আগে অ্যামিউজিং রির চ্যানেলে 2টো স্ট্রাইক দিয়ে চুপ হয়ে গেলেও এবার দিদি রেগে গিয়ে অ্যামিউজিং রি এর এগেইনস্টে এফআইআর করে এবং তাকে এক ভিডিওতে রি এর এগেইনস্টে 3টে ডিফামেশনের কেস করারও হুমকি দেয়। আমি সবকিছু বেচে দেবো, কিন্তু তোমার বিরুদ্ধে আমি কেস রিটার্ন নেব না। তোমাকে এটা প্রমাণ করতে হবে যে লোককে আমি পুরনো জিনিস দিই। আমার 1 বছরে তুমি যা যা আমার সম্মান নষ্ট করেছো তার ডিফরমেশনটা অবশ্যই তোমার বিরুদ্ধে হবে, প্লাস আমার বড় ডিফরমেশন করবে তোমার বিরুদ্ধে। দুটো ডিফরমেশন নয়, আরো একটা ডিফরমেশন সামলাবে। যে ব্র্যান্ডের বিরুদ্ধে তুমি কথাটা বলেছো সে ব্র্যান্ড তোমার উপরে ডিফরমেশন করবে। 3টে ডিফরমেশনের জন্য তুমি জানো না হয়তো যে তোমাকে কি কি করতে হতে পারে, তুমি তৈরি থাকো। আর এরপর থেকে শুরু হয় এই কন্ট্রোভার্সি আর তার রিপ্লাই ভিডিওস, যেখানে অ্যামিউজিং রি থেকে শুরু করে বাংলার অনেক বড় ক্রিয়েটার্সরা এই কন্ট্রোভার্সি নিয়ে ভিডিও বানিয়েছে। এবং এর ফলেই একদিকে প্রীতম জেফারের ফ্যান্সরা যেমন অ্যামিউজিং রিকে অকথ্য ভাষায় গালিগালাজ করা থেকে শুরু করে তাকে লাইফ থ্রেট দিয়েছে, অন্যদিকে অ্যামিউজিং রি এর হয়ে সেই সময় তার পাশে দাঁড়িয়ে ছিল বাংলার ম্যাক্সিমাম রোস্টার। তোমার পাশে আছি, এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতেই হবে। রি পাশে আছি, রি পাশে আছি। রিদি ভাই আমরা তোমার পাশে আছি, খেলা যখন শুরু হয়েছে ভালো করেই হোক। বাকি তার এগেইনস্টে করা সেই সমস্ত কোর্ট কেসও একাই লড়েছে সে। এই কন্ট্রোভার্সির আর এই কোর্ট কেসের ফাইনাল আপডেট এখনো ধোঁয়াশায় রয়েছে। তবে এখন আর সেই কথায় কথায় স্ট্রাইক মারা ক্রিয়েটারদের লাস্ট 1 বছর ধরে ইউটিউবে খুঁজেই পাওয়া যাচ্ছে না। আর এরপর যে কন্ট্রোভার্সির কথা বলবো সেটা কন্ট্রোভার্সি কম আর পার্সোনাল অ্যাটাক বেশি। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমি কথা বলছি দ্য বঙ্গাই আর ওয়ান্ডার মুন্না ভার্সেস ছোট্ট ছেলের কন্ট্রোভার্সি নিয়ে। বঙ্গাই এবং ছোট্ট ছেলে হলো এমন দুজন ক্রিয়েটার যাদের মধ্যে কন্ট্রোভার্সি বা দুজনকে মাঝে মধ্যেই পোক করেই থাকে। বাট
সবকিছুর মাত্রা তখন ছাড়িয়ে যায় যখন ছোট্ট ছেলে ইউটিউব ক্রিয়েটর কালেকটিভ ইভেন্টে ঘটা কিছু ঘটনার জন্য দ্য বঙ্গাই এবং ওয়ান্ডার মুন্নাকে দায়ী করতে থাকে, যেখানে সেই ইভেন্টে আসা ক্রিয়েটরদের কাউকে ঢুকতে দেওয়া হয়নি বা তাদের কারোর সাথে খারাপ ব্যবহার করা হয়েছিল ম্যানেজমেন্টের তরফ থেকে। আর দ্য বঙ্গাই এবং ওয়ান্ডার মুন্না সেই দিন সেই ইভেন্টের হোস্ট ছিল মাত্র। তাদের কাজ ছিল ওখানে আসা ক্রিয়েটরদের সামনে নিজের স্পিচ দেওয়া এবং ক্রিয়েটরদের মোটিভেট করা। বাট ছোট্ট ছেলে তার এক ভিডিওতে ম্যানেজমেন্টের উপরে থাকা রাগ পুরোটাই দ্য বঙ্গাই এবং ওয়ান্ডার মুন্নার উপর বের করতে গিয়ে এসব বলে। ও বাহ, তাহলে আমরা শুরু করতে পারি। বিশ্বাস করো, যেমন তোমার হাইট তেমন তোমার সেন্স অফ হিউমার, দুটোই ছোট। আজকে এরা প্ল্যান করতে পারিনি, একটা ছোট জায়গা নিয়ে ফেলেছি। কেন বদ্দা, তুমি তো অ্যাম্বাসাডর, তুমি এত বছরের কন্টেন্ট ক্রিয়েটার, এতগুলো ইভেন্ট করেছো, তোমার আইডিয়া ছিল না? যার পরেই বাংলার বেশ কিছু ক্রিয়েটার তার এই মন্তব্য নিয়ে প্রোটেস্ট করে ছোট্ট ছেলেকে নিয়ে রোজ ভিডিওস বানায় এবং ছোট্ট ছেলের মূর্খামি বা সে যে সত্যিই 25 পেয়ে পাস করেছিল সেটা আবারও প্রমাণ হয়ে যায়। আর এরপর যে কন্ট্রোভার্সির কথা আমি বলবো সেটা কন্ট্রোভার্সি কম আর মিস্ট্রি বলা বেশি ভালো, কারণ আমি কথা বলছি বিএমএস এবং বাতেলাবাজির আলাদা হয়ে যাওয়ার কথা নিয়ে। এবং এই কন্ট্রোভার্সিটাও একমাত্র প্রমাণ যে কাদা ছোড়াছুড়ি ছাড়াও নিজেদের মধ্যে ঝামেলা নিজেরাই মিটিয়ে নিতে হয়। যদি তুমি বিএমএস চ্যানেলটাকে লাস্ট 5-6 বছর ধরে ফলো করে থাকো তাহলে তোমারও নিশ্চয়ই মনে পড়বে যে বাঁকুড়া মিম শর্টস এবং বিএমএস এক্সট্রাতে উন্মেষ গাঙ্গুলি ছাড়াও ওই চ্যানেলের খুব একটা বড় পার্ট ছিল কিরণ, সম্রাট এবং সৌমিত্র চ্যাটার্জি, যারা সেই সময়ে বিএমএস চ্যানেলের বেশ কয়েকটা পপুলার সিরিজের একটা বড় অবদান রেখেছিল। বিএমএস চ্যানেলে সবচেয়ে পপুলার সিরিজ যদুবাবুর টিউশন থেকে শুরু করে সৌমিত্রর মানুষ কি ভাবছে বেশ জনপ্রিয় হয়ে ওঠে বাংলার মানুষের মনে। সবকিছু বেশ ভালোই চলছিল সেই চ্যানেলের, মানুষের অগাধ ভালোবাসা। দেন বিএমএস এক্সট্রা চ্যানেলটাও বেশ জনপ্রিয় হয়ে উঠতে শুরু করে, কিন্তু এই সব কিছুর মধ্যেই সাধারণ মানুষকে চমকে দিয়ে সৌমিত্র চ্যাটার্জি তার ইনস্টা হ্যান্ডেলে একটা পোস্ট করে, যেখানে লেখা ছিল যে গত মাস মানে 23শে ফেব্রুয়ারি 2022 থেকে আমরা মানে সৌমিত্র, কিরণ আর সম্রাট বিএমএস এর সাথে কোনোভাবে যুক্ত নয়, বাট এরকম একটা সিদ্ধান্তের কারণ তারা অন্য একটা প্ল্যাটফর্মে জানাবে বলেছিল। আর সেই কথা মতোই 2022-এর 13ই মার্চ এই 3 জনে নতুন একটা চ্যানেল বাতেলাবাজি একটা ভিডিও আপলোড করে তারা, যার টাইটেলে স্পষ্ট লেখা ছিল যে কেন এই নতুন চ্যানেল। মানে তাদের সেই ভিডিওতে জানানোর কথা ছিল যে তাদের মধ্যে কি হয়েছে বা কেন এরকম একটা ডিসিশন নিয়েছে তারা, সেই সবকিছুই এখান থেকে জানতে পারবে সাধারণ মানুষ। আর সেই ভিডিওতে সৌমিত্র এটা বলে, তো তোমরা সবাই জানতে চাও যে কেন হঠাৎ করে নতুন চ্যানেল, কেন আমরা পুরোনো চ্যানেলে কাজ করছি না বা কিছু। ব্যাপারটা হচ্ছে গিয়ে যে গত মাসে 23 তারিখ থেকে আমি কিরণ দা, সৌমিত্র দা বাঁকুড়া মিম শর্টসের পার্ট নই। আমার মনে হয় যে তোমাদের সবার জানার অধিকারও আছে, তাই না? যে যারা আমাদের এতদিন ভালোবেসে এসছে তাদের তো জানার অধিকার আছে যে কেন কি হলো। তবে ব্যাপারটা হচ্ছে কি জানো তো, আমরা এই মোমেন্টে ওই কনভারসেশনের মধ্যে ঢুকতেই চাইছি না যেখানে আমরা বলবো যে এই জন্য এটা হয়েছে, তার এটা ফল্ট, আমাদের এটা ফল্ট বা ইত্যাদি ইত্যাদি। সেসব জায়গায় আমরা যেতেই চাইছি না। আমরা চাইছি ফ্রেশভাবে একটা নতুন জার্নি স্টার্ট করতে। আর এটাকেই হয়তো ম্যাচুরিটি বলে, কারণ তারা তাদের এই মিউচুয়াল ডিসিশনের আসল কারণ কখনোই পাবলিকের সামনে আসতে দেয়নি, কারণ তারা জানতো যে এটা পাবলিকের সামনে আসলেই আরো এটা নিয়ে জল ঘোলা হবে। আর এই কারণেই এই ঘটনাটা অতটাও পাবলিকের সামনে আসেনি, আর এর ফলে সেটা সেখানেই শেষ হয়ে যায়। তোমার এই কন্ট্রোভার্সিগুলো নিয়ে কি মতামত সেটা কমেন্ট বক্সে জানিও। হ্যাঁ জানি আরো অনেক কন্ট্রোভার্সি হয়েছে বাংলা ইউটিউবে, তবে সেগুলো নিয়ে এটার নেক্সট পার্টে আলোচনা করবো। তাই তোমরা তোমাদের দেখা সবচেয়ে খারাপ কন্ট্রোভার্সিটা কমেন্ট বক্সে লিখে জানাও। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করার পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এখন যদি তুমি জানতে চাও যে বাংলার ইউটিউবাররা কেন ইউটিউব থেকে সাফিসিয়েন্ট ইনকাম করতে পারে না, তবে এখানে ক্লিক করে চলে আসো, তোমার সাথে আমার দেখা হবে ওখানেই। টাটা।